আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত। ফুলের শুভেচ্ছা জানিয়ে ক্লাস শুরু করছি। নেক্সট পৃষ্ঠায় আছে শিক্ষক পরিচিতি। আমার পরিচিতি তোমরা জানোই। এখান থেকে একটু দেখার বিষয়, আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় আজকে তোমাদেরকে আমি পড়াবো। অর্থাৎ আজকের আলোচ্য পাঠ তৃতীয় অধ্যায়ের নাম নগদ প্রবাহ বিবরণী। আমি তোমাদেরকে নগদ প্রবাহ বিবরণী সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। আসো সবাই আমার সাথে মনোযোগী হয়ে ক্লাস করো, একটু গুরুত্ব দাও, যত্ন নাও। অধ্যায়টা সম্পর্কে আমি তোমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিব, আশা করছি তোমরা সেভাবে গ্রহণ করবে এবং চেষ্টা করবে অনুধাবন করার, মনোযোগী হয়ে ধৈর্য ধরে অনুধাবন করতে চাবে। অনুধাবন করতে হবে তোমাকে। কারণ দেখো, আমি বলি আজকের পাঠ নগদ প্রবাহ বিবরণী। এখন নগদ প্রবাহ বিবরণীটা কি একটু শুনি আমরা। স্বাভাবিক, মানে সহজ কথায় স্বাভাবিকভাবে আমরা যেটা বলতে পারি, নগদ টাকার আগমন এবং নির্গমন যে বহিতে আমরা লিপিবদ্ধ করব তাকে আমরা বলবো নগদ প্রবাহ বিবরণী। এখানে প্রথমে আরেকটু বলে যাচ্ছি, মাথায় রাখবে, বাকির কোনো লেনদেন এই অঙ্কে, এই অধ্যায়ে আসবে না। অর্থাৎ আরেকটা কথা হলো অনগদ লেনদেন, যে লেনদেনের ফলে নগদ টাকা আমার আসেও না, নগদ টাকা আমার যায়ও না, আগমনও ঘটে না, নির্গমনও ঘটে না, এ ধরনের লেনদেন এই অধ্যায়ে লিপিবদ্ধ হবে না। এটা খুবই মনে রাখার একটা বিষয়। কারণ অঙ্ক করতে গেলে এই ধরনের লেনদেন যদি সামনে আসে, তাহলে তোমাকে সেই লেনদেনগুলো অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ এখানে অন্তর্ভুক্ত করা যাবে না। আসি নগদ প্রবাহ বিবরণী থেকে আমরা যা যা শিখতে পারবো তার নাম শিখন ফল। এই শিখন ফলগুলা কি, এই অধ্যায় থেকে আমরা কোন কোন বিষয়গুলা শিখতে পারবো? এক নাম্বার, নগদ প্রবাহ বিবরণীর সংজ্ঞা বলতে পারবো। নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য বা গুরুত্ব বর্ণনা করতে পারবে। নগদ প্রবাহ বিবরণী তৈরির পদ্ধতি সমূহ চিহ্নিত করতে পারবে। নগদ প্রবাহ বিবরণীর সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ করতে পারবে। নগদ প্রবাহ বিবরণী ও আয় বিবরণীর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদক্ষেপ বা কৌশল বা নিয়মাবলী বা টেকনিক গুলো শিখতে পারবে বা বর্ণনা করতে পারবে। ইটস ওকে। নেক্সট পেজে আমরা আসি। নগদ প্রবাহ বিবরণীর সুন্দর করে সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাও শিখতে পারো। তবে দেখো, চতুর্থ লাইনের শুরুতে IAS 7 বা 7 একটা বিষয় উপস্থাপন করা আছে। আমরা এখানে একটু গুরুত্ব দিয়ে শুনি। IAS আসলে হিসাব বিজ্ঞান সুন্দর করে যে নিয়ম কানুনগুলো তৈরি করা আছে, সেই নিয়ম কানুনগুলো তৈরি করার দায়িত্ব আমার না, তোমার না। সেই সুন্দর সুন্দর নিয়মগুলো তৈরি করেছেন যারা, যে প্রতিষ্ঠান, তার নাম হলো IASC, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি নামে একটা পৃথিবীতে লন্ডনে একটা এর সদর দপ্তর আছেন, যেখানে এই প্রতিষ্ঠানটা আছে। IASC সর্বপ্রথম 9টি শিল্পোন্নত দেশের সমন্বয়ে এই IASC গঠিত হয়। কেন গঠন করলো? এর উদ্দেশ্য বা লক্ষ্য হলো, এর কাজ বা কার্যক্রম হলো অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানের উপর সুন্দর সুন্দর করে নিয়ম কানুন তৈরি করা এবং সেই নিয়ম কানুনগুলোর একটা ক্রমিক নাম্বার দেওয়া। আজ পর্যন্ত সেই প্রতিষ্ঠান যতগুলো নিয়ম তৈরি করেছে, তার মধ্যে IAS 7-এ আমরা এই অধ্যায়ের আলোচনা করতে বা নিয়ম কানুনগুলো দিয়ে দিয়েছে, সেখান থেকে আমরা শিখেছি এবং সেই আলোকে তোমাদেরকে আমি শেখাবো। তবে পৃথিবীতে 41টা IAS আছে।
IAS 1, IAS 2 এভাবে 41টা IASC তৈরি করেছে। সেখান থেকে আমরা IAS 7 এর আলোচনা বা নিয়মকানুন নিয়ে আমরা এই নগদ প্রবাহ বিবরণী তৈরি করতে পারবো। IAS 1 বা 2 কোনো নিয়মকানুন এই অধ্যায়ে আসবে না। এই অধ্যায়ে যত রকমের নিয়মকানুন লেখা আছে, বলা আছে, নির্দেশনা দেওয়া আছে, সেটা হলো IAS 7 7 বলা আছে এই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার জন্য দুটো পদ্ধতির কথা। একটা হলো পরোক্ষ পদ্ধতি আর একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি। প্রত্যক্ষ পদ্ধতি তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণী, এখন শ্রেণী উল্লেখ করলাম এই জন্যই, এই অধ্যায়টার এত গুরুত্ব, এত তাৎপর্য, এত মহিমান্বিত, ব্যাখ্যা বিশ্লেষণ করে শেষ করা বড় মুশকিল। তোমরা দেখো, তোমরা উচ্চ মাধ্যমিক শ্রেণীতে হিসাব বিজ্ঞানে অধ্যায় পাঠ করবে। উচ্চ মাধ্যমিক শ্রেণীতেই যারা ফিনান্স পড়ে তাদের এই অধ্যায়টা আছে। অনার্স সেকেন্ড ইয়ার যারা পড়াশোনা করতেছে তাদের এই অধ্যায়টা আছে। মাস্টার্স যারা পরীক্ষা দিচ্ছে বা পড়ে তাদের সিলেবাসেও এই অধ্যায়টা আছে। তাহলে দেখো কতগুলো ইয়ারে এই অধ্যায়টা অন্তর্ভুক্ত করেছেন। তবে প্রত্যক্ষ পদ্ধতিটা একটু জটিল বিধায় তোমাদের ইন্টারমিডিয়েটে শুধু পরোক্ষ পদ্ধতির কথাই সিলেবাসে বলা আছে। তোমরা বইয়ের প্রথম পৃষ্ঠা বা দ্বিতীয় পৃষ্ঠায় সিলেবাস যেখানে দেওয়া আছে বোর্ডের, সেখানে দেখো তোমার নগদ প্রবাহ বিবরণী ব্র্যাকেটে লেখা আছে পরোক্ষ পদ্ধতি। তাহলে আমরা পরোক্ষ পদ্ধতিতেই নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করার যে নিয়ম কানুন বা টেকনিক বা কৌশল দেওয়া আছে সেগুলা নিয়ে আলোচনা বা শিখি। আমরা চলে যাই নেক্সট পৃষ্ঠা। এখানে নগদ প্রবাহ বিবরণীর একটা ডাক দেওয়া আছে। এইভাবেই তোমাদের সামনে একটা ডাক দেওয়া থাকবে, অঙ্কের ডাক আর কি। সেই ডাকে বা সেই অঙ্কে দেখো দুটো ইয়ার দেওয়া থাকবে, অথবা এক ইয়ারের বছর প্রথমে বা শেষে দেওয়া থাকতে পারে। 1/1/2013 একটা সাল, আবার 31/12/2013 একই সাল। তবে 1/1/13 যেটা, সেটা কিন্তু মূলত এর আগের বছরের 31/12/2012 সাল ছিল। তারপরের দিনটাই হয়েছে কি 1/1/2013। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো যে আইটেমগুলো তোমাদের এই ছকের ডাকের মধ্যে দেওয়া আছে, তার মধ্যে বাম পাশে একটা আইটেম তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি। চলতি দায়। এই চলতি দায় দেখো বছরের শুরুতে আছে কত, 30,000 টাকা, বছরের শেষে আছে 32,000 টাকা। এখন তোমাকে যদি প্রশ্ন করি, বছরের শুরুতে যা ছিল বছরের শেষে কি তা আছে? নিশ্চয়ই উত্তর দিবেন না। তাহলে কি বছরের শেষে কি হ্রাস পাইছে না বৃদ্ধি পাইছে? তাহলে উত্তর দিবে কি বৃদ্ধি পেয়েছে। এখন যদি প্রশ্ন করি কত টাকা বৃদ্ধি পেয়েছে, 2,000 টাকা। তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা আইটেমের হ্রাস বৃদ্ধি কি তোমাদের পক্ষে বলা বা খাতায় অঙ্ক করা সম্ভব না সম্ভব না? নিশ্চয়ই সম্ভব। নিশ্চয়ই বুঝতে পেরেছ। আরেকটা বিষয় হলো তার নিচের আইটেমটা দেখো, প্রদেয় বন্ড। বছরের প্রথমে 22,000 টাকা আছে, বছরের শেষেও 22,000 টাকা আছে। অর্থাৎ এই আইটেমের জন্য তোমার নগদ কোনো টাকা আসেওনি, নগদ টাকা তোমার ব্যবসায় থেকে চলেও যায়নি। অর্থাৎ নগদের আগমনও ঘটেনি, নির্গমনও ঘটেনি। সুতরাং এই আইটেম নিয়ে আমার কোনো কাজ করতে হবে না, অর্থাৎ হ্রাস বৃদ্ধির মধ্যে শূন্য। এভাবে প্রত্যেকটা আইটেমের হ্রাস বৃদ্ধির একটা তালিকা পরবর্তী পৃষ্ঠায় সম্ভবত আমি দিয়েছি সুন্দর করে সমাধান করে। আমরা সেটাই দেখার চেষ্টা করি, তাহলে আরো বেটার বুঝবো। তার আগে আরেকটা প্রশ্ন আছে যে এই ডাকের মধ্যে কতগুলা সম্পদ আছে। আমরা সম্পদকে সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি, একটা স্থায়ী সম্পদ আর একটা হলো চলতি সম্পদ। বাম পাশে দায় আমরা দেখে আসলাম চলতি দায়, দায়কেও দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, একটা চলতি দায় আর একটা স্থায়ী দায়। এখন চলতি দায়ের কাজ একরকম, স্থায়ী দায়ের কাজ আরেক রকম। চলতি সম্পদের যেরকম কাজ, চলতি স্থায়ী সম্পত্তির কাজ কিন্তু আরেকটা। মানে এক এক সম্পত্তির কাজ এক এক রকম। এই স্থায়ী সম্পদ যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্রয় বা বিক্রি করতে চায়, তখনই তাদের লাভ বা লোকসানের প্রশ্ন আসে। এখন একটা সম্পদ তুমি বিক্রি করতে গেলা, তোমার যে সম্পদের কিনা ছিল, ক্রয় মূল্য ছিল 10,000 টাকা, তুমি বাজারে নিয়ে বিক্রি করলা 15,000 টাকা। তাহলে তুমি বেশি মূল্যে বিক্রি করলা না কম মূল্যে বিক্রি করলা? যদি তুমি বেশি মূল্যে বিক্রি করতে পারো তাহলে তোমাকে বুঝতে হবে যে আমার লাভ হয়েছে। আর যদি তুমি কম মূল্যে বিক্রি করতে পারো, কম মূল্যে বিক্রি করো, তাহলে তোমাকে বুঝতে হবে আমার ক্ষতি হয়েছে। এটা স্বাভাবিক ভাবেই সকল ছেলে মেয়েরই স্বাভাবিক সেন্সে এটা বুঝতে পারার কথা, যে একটা সম্পদ আমি কিনলাম 10,000 টাকায়, বিক্রি করলাম 12,000 টাকায়, নিশ্চিত আমার 2,000 টাকা লাভ হয়ে গেল। আর 10,000 টাকায় কিনে যদি আমি 8,000 টাকায় বিক্রি করি, তাহলে আমার 2,000 টাকা লস হয়ে গেল। লস মানে ক্ষতি।
হয়ে গেল। এই লাভ বা ক্ষতি তুমি এভাবে বের করবা। দেখো, বিক্রয় মূল্য থেকে বাদ দিবা তুমি বর্তমান মূল্য অর্থাৎ ক্রয় মূল্য, এই বাদ দিলে তোমার বিক্রয় মূল্য যদি বেশি হয়, আগে বলছি, তাহলে লাভ হবে, আবার বিক্রয় মূল্য যদি কম হয় তাহলে ক্ষতি হবে। আরেকটা প্রশ্ন ছিল যন্ত্রপাতি ক্রয়ের পরিমাণ নির্ণয় করা। যন্ত্রপাতি, স্থায়ী সম্পদ, যে কোনো স্থায়ী সম্পত্তি ক্রয়ের পরিমাণ নির্ণয় করতে গেলে তোমাকে এই সূত্রে মান বসাইতে হবে। সূত্রটা কি? সমাপনী উদ্বৃত্ত মাইনাস প্রারম্ভিক উদ্বৃত্ত। অর্থাৎ যে কোনো সম্পত্তির বছরের প্রথমের মূল্য থেকে বছরের শেষের মূল্য থেকে বছরের প্রথমের মূল্যটা বাদ দিলে ওই সম্পত্তির ক্রয় মূল্য বের হয়। নিশ্চয়ই বুঝতে পেরেছ? চলো নেক্সট পৃষ্ঠায়। এই নেক্সট পৃষ্ঠায় সম্পত্তি ও দায়ের পরিবর্তন বিবরণী দেওয়া আছে। আমি এই আগের পৃষ্ঠায় বলে আসছিলাম উদাহরণ দিয়ে, আইটেমের নাম বলে চলতি দায় 32,000 টাকা, 30,000 টাকা, দেখো এতে তোমার হ্রাস বা বৃদ্ধি হয়েছে কিনা। এভাবে তুমি হ্রাস বৃদ্ধি নিশ্চয়ই নির্ণয় করতে পারবে। প্রত্যেকটি আইটেমের প্রত্যেকটি উপাদানের আমার যতগুলো এলিমেন্ট আছে, যতগুলো কম্পোনেন্ট আছে ডাকের মধ্যে, সবগুলা এলিমেন্ট বা কম্পোনেন্ট মানে হলো উপাদান। এই চলতি দায় একটা উপাদান, প্রদেয় বন্ড একটি উপাদান, প্রদেয় বার্তা সঞ্চিতি, এগুলো প্রত্যেকটা এক একটি করে কম্পোনেন্ট বা উপাদান বা এলিমেন্ট, যে নামে আমরা ডাকি। এই কম্পোনেন্ট বা এলিমেন্ট গুলার আমরা হ্রাস বৃদ্ধি এভাবে নির্ণয় করতে পারবো। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো? নেক্সট পৃষ্ঠায় চলো। এইবার আমি তোমাদেরকে শুরুতে বলে আসছিলাম নগদ প্রবাহ বিবরণী প্রস্তুতের পদ্ধতি IS 7 এ বলা আছে কয়টি? দুটি, একটা পরোক্ষ পদ্ধতি, একটা হলো প্রত্যক্ষ পদ্ধতি। আমি তোমাদের বলছি তোমাদের সিলেবাসে রয়েছে কি পরোক্ষ পদ্ধতি। এই পরোক্ষ পদ্ধতিতে একটি পূর্ণাঙ্গ নগদ প্রবাহ বিবরণী কিভাবে প্রস্তুত করতে হয় তা সুন্দর করে ওই উক্ত ডাক থেকে আমি তোমাদের যাতে সহজ হয়, যাতে বুঝতে তাড়াতাড়ি পারো, যাতে বুঝতে সুবিধা হয়, আমি সমাধান করে রেখেছি। তোমরা সেই ডাক থেকে এইভাবে তোমরা সমাধানটা করে নিয়ে আসবে। এবং কে কোথায় বুঝলে না, নেক্সট ক্লাসে তোমরা আমাকে প্রশ্ন করবে। আমি তোমাদেরকে প্রত্যেকটা আইটেম, না বোঝা আইটেমগুলা আমি বোঝানোর চেষ্টা করব, ব্যাখ্যা বিশ্লেষণ করে সুন্দর করে তোমাদের কাছে আমি সহজবুদ্ধ করে দেব ইনশাল্লাহ। আসো চলে যাই আমরা নেক্সট পৃষ্ঠায়। এবার একক কাজ আমরা জানবো আজকে। একক কাজ কি? আমরা যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো একটি কাজ একাই সম্পাদন করতে পারে তাকে আমরা বলি কি? একক কাজ। নিচে একক কাজ সম্পর্কিত রিলেটেড একটি ছবি তোমাদেরকে দিয়েছি, ভিডিও দিয়েছি। এই শোরুমটা একাই এই ভদ্রলোক পরিচালনা করতেছে, এটাকে বলা হয় একক কাজ। কিন্তু আমি তোমাকে এই রিলেটেড কাজ দিচ্ছি না। রিলেটেড কাজ আমার কাজও না, আমার কাজ হলো এই অধ্যায় থেকে তুমি কি করবা? নগদ প্রবাহ বিবরণীর উদ্দেশ্য বা গুরুত্ব বা বর্ণনা করে আনবে। এখন আমার সাথে তোমার তো দেখা হবে না, আমরা পড়াশোনা করতেছি অনলাইন মেথডে, আর আগে পড়াশোনা করছি ম্যানুয়াল মেথডে। দুইটা মেথড, অনলাইন মেথড বর্তমান পদ্ধতিতে স্বাভাবিকভাবেই দেখা সাক্ষাৎ হওয়ার কথা না তোমার সাথে আমার সাথে। তবে তাহলে কিভাবে আমরা এই বাড়ির কাজ দেখাবো বা বাড়ির কাজের সংশোধন করে নিব, বা বাড়ির কাজ আমার হলো কিনা, আমি কতটুকু নাম্বার পাবো বা পাবো না, আমার আনসার ঠিক হলো কিনা, আমার আনসারের গুণগত মান কেমন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন তোমার আসতেই পারে, থাকতেই পারে। তবে দেখো, আমি তোমাকে সিস্টেম দিয়ে দিব যে আমরা অনলাইনে এভাবে পরীক্ষাও নিতে পারবো, এইভাবে তোমার খাতাও দেখে দিতে পারবো, এইভাবে তোমাকে আমি নাম্বারও দিতে পারবো। বর্তমান এই অনলাইনের সিস্টেমে তুমি এই প্রশ্নটা তোমার খাতায় সুন্দর করে লিখবা, লেখার পর মোবাইলে ছবি তুলবা, ছবি তুলে আমার মেসেঞ্জারে অথবা ফেসবুক পেজে আপলোড করে দিবে। আমি সেখান থেকে ডাউনলোড করব, তোমার খাতাটা সুন্দর করে দেখব, কত নাম্বার পেলা না পেলা, নাম্বার দিয়ে আমি আবার তোমার খাতাটাকে তোমার মেসেঞ্জারে আমি আবার ছবি তুলে সেন্ড করে দেব। এইভাবে আমরা বাড়ির কাজ লেনদেন আদান প্রদান করব। ঠিক আছে? বুঝতে পারছো? নিশ্চয়ই তোমরা বুঝেছো যে এই সিস্টেমে এখন আমাদের কি করতে হবে? বাড়ির কাজ বা হোমওয়ার্ক যাই বলি না কেন, সেটা আমাদের লেনদেন করতে হবে এবং কত নাম্বার পাবো না পাবো সব আমরা এইভাবেই জানতে পারবো। নেক্সটেও আমি অনেকগুলো বাড়ির কাজ দিবেও তোমাদেরকে, সেই বাড়ির কাজগুলোরও সিস্টেম এই একই থাকবে, একই প্রক্রিয়াতে একই উপায়ে আমরা আপলোড করব, আমি ডাউনলোড করব, দেখবো, আবার তোমাদের কাছে দেখে সেন্ড করে দিব। ইটস ওকে। নেক্সট পেজটা।
জোড়ায় কাজ। এবার দুজনে মিলে যখন তোমরা একটা কাজ করবে তখন তাকে বলবো আমরা কি জোড়ায় কাজ। ওই সেম সিস্টেম দেখো জোড়ায় কাজে লেখা আছে নগদ প্রবাহ বিবরণী ও আয় বিবরণীর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। আমি একটা সময় দিয়ে দিতে পারি 5 মিনিট বা 10 মিনিট, এর মধ্যে তোমরা লিখবা, লিখে সারে আমার ফেসবুক পেজে আবার আপলোড করবা। তবে তুমি যে বাড়ির কাজটা লিখবা সেই ক্ষেত্রে কিন্তু তোমার নিজের দায়িত্বে তোমাকে লিখতে হবে। তুমি কোনো বই দেখে লিখো না, অনেকগুলো বইয়ের সমন্বয়ে আলোচনা করে বইগুলা পাঠ করবে, দেখবে, বুঝবে, তারপরে বইগুলো বন্ধ করে সুন্দর করে নিজের মতো করে লেখার চেষ্টা করবে। সেই লেখাটা তুমি আমার কাছে সেন্ড করবে। নিশ্চয়ই আমি তোমাদেরকে বলে দেব, বই দেখে দেখে লেখবা না। বই দেখে লিখলে তোমার লস, তোমার ক্ষতি। অনলাইন মেথড, এখন তো আমি তোমার কাছে থাকতে পারবো না। আমরা পরীক্ষার ছাত্রছাত্রীদের পরীক্ষা নেই, পরীক্ষার হলে ইনভিজিলেটরের দায়িত্ব পালন করি। সেখানে আমরা তোমাদেরকে খুব সতর্কতা অবলম্বন করে তোমাদেরকে পরীক্ষা নেই। তোমরা অসৎ উপায় অবলম্বন করতে পারো না, কেউ কারোর সাথে কথা বলতে পারো না। কিন্তু তুমি যখন বাড়িতে একা একা লেখবা তখন তোমার এই কাজগুলো আমাদের পক্ষে, পৃথিবীর কোনো শিক্ষকের পক্ষে সম্ভব হবে না। তোমাকে নিজের মনে করে, নিজ দায়িত্বে তুমি বড় হয়েছ এটা মনে করে তোমার জীবনের চিন্তা, তোমার তোমার উন্নতি করতে হবে, তোমার জানতে হবে, তোমার শিখতে হবে, তোমার বুঝতে হবে। এগুলো তোমার মাথায় রাখে তুমি এই প্রশ্নের উত্তর তৈরি করবা, কিন্তু কোনো বই পুস্তক দেখবে না। নিশ্চয়ই বুঝতে পেরেছো? নেক্সট পৃষ্ঠায় দলীয় কাজ। এবার তোমাদেরকে আবার 4টে প্রশ্ন দিয়েছি, সুন্দর করে ওই একই প্রক্রিয়াতে আনসার করবে এবং আপলোড করবে। আমি দেখে দিব, নাম্বার দেব। নিশ্চয়ই বুঝতে পেরেছো? এবার তোমাদেরকে মূল্যায়নের কথা একটু আগে আলোচনা করছি, পরীক্ষার কথা। এবার নগদ প্রভাব বিভিন্ন প্রস্তুতির পদক্ষেপ বা কৌশল বা নিয়মাবলী বর্ণনা করে লিখে আনবে। আবার আমি সেই প্রক্রিয়াতেই চলে যাব, যেহেতু অনলাইনে পড়াশোনা। তুমি আবার বাড়ির কাজগুলা সম্পাদন করবা, সম্পাদন করে আমার কাছে ওই ফেসবুক পেজে অথবা মেসেঞ্জারে সুন্দর করে আপলোড করে দিবে। আমি দেখে দিব তোমরা কত নাম্বার পেলে, তোমাদেরকে আমি আবার মূল্যায়ন করে দেব। এখানে বাড়ির কাজ বা হোমওয়ার্কের কাজ বোঝানো হয়েছে, একটা ভিডিও দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। উনি যে কাজ করতেছে সেটা তোমার কাজ না, তোমার কাজ যা সেটাই তুমি কাজ করবে। নিচে আরেকটা বাড়ির কাজ দেওয়া আছে, নগদ প্রভাব বিবরণী আয় বিবরণীর মধ্যে পার্থক্য ব্যাখ্যা করে লিখে আনবে। ইটস ওকে। নেক্সট পেজটা। আমার ক্লাসের সময় ফুরিয়ে আসছে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি, ফুলের শুভেচ্ছা জানিয়ে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আজ পর্যন্ত এই মহামারীর মধ্যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে, তার জন্য হাজার শুকরিয়া জানাচ্ছি আল্লাহর কাছে। সামনের দিনগুলি আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।